পর্ব 589। মরণ কামড়। যে নাকি মরতে চলেছে তার অন্যদের ব্যাপারে এতটা আগ্রহ আমার মোটেই ভালো লাগলো না। ইঙ্গিতপূর্ণ হাসি হেসে বলল নীল, যেহেতু তোমরা আমার সাথে এত ভালোভাবে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। সহযোগিতা করছো, তাই আমিও তোমাদের কথা দিলাম যে তোমাদের শ্রাদ্ধ শান্তি সমস্ত নিয়ম মেনেই হবে। তার কোনো প্রয়োজন নেই। ওই 5জন লোকের দলের মাথার মুখেও হাসি। লোকটার কথা শুনে হতবাক হয়ে গেল নীল। কথায় বলে মৃত্যুর আগে মানুষ প্রচণ্ড দয়ালু হয়ে ওঠে, কিন্তু এখানে তো ঘটনা সম্পূর্ণ উল্টো। এই লোকটা তো নিয়ম মেনে শ্রাদ্ধশান্তি করতেও বারণ করছে। মানে মৃত্যুর পর শিয়াল কুকুরে ওর দেহটাকে ছিঁড়ে খেলেও ওর কোনো আপত্তি নেই। একজন মানুষ এরকম মৃত্যু চাইতে পারে কি করে? আমার যখন 8 বছর বয়স তখন ওই হিডেন ড্রাগন হলে আমি যোগ দিই, আর তখনই আমাকে শেখানো হয়েছিল কারো কাছে কোনো দিনও মাথা নত না করতে। একই রকম ভাবলেশীন মুখে বলে চলল লোকটা। লোকটার গলার স্বরে এমন কিছু একটা ছিল যা নীলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। তুমি? লোকটার দিক থেকে নীলের চোখ যেন কিছুতেই সরতে চাইছে না। এই প্রথম নীল এমন একজনের মুখোমুখি হয়েছে যে শারীরিক আর মানসিক শক্তিতে নীলকে বলে বলে গোল দিতে পারে। নীল আরও কিছু বলার আগেই হঠাৎ লোকটার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করল। ক্রমে ঠোঁট থেকে গড়িয়ে গলা বেয়ে রক্ত পড়তে লাগলো। কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারালো লোকটা। নীল কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এটা হলো কি করে। তাড়াতাড়ি দৌড়ে গিয়ে লোকটার মুখ ফাঁক করতেই নীল দেখল বিষ খেয়ে নয়, ক্রমাগত নিজের জিভটা কামড়ে ধরে থাকার ফলেই লোকটার মৃত্যু হয়েছে। তাহলে কি জিভের ভেতরে কোনো রকম বিষ লুকিয়ে রেখেছিল সে? বাকি 4জন লোকের মুখ থেকেও গোঙানির আওয়াজ আসতে শুরু করেছিল। তাদের চোখগুলোও বড় বড় হয়ে উঠতে শুরু করেছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিল নীল। সে বুঝতে পেরে গিয়েছিল যে এই 5জন তাকে মারার জন্য একটা সুইসাইড মিশনে এসেছিল। কাজে ব্যর্থ হলে ড্রাগন হলে ফিরে যাওয়ার আর কোনো পথ তাদের ছিল না। নীল মনে মনে ভাবছিল, এদের এমন কি ট্রেনিং দেওয়া হয় যে এত সহজে এরা মৃত্যুকে আলিঙ্গন করতে পারে? প্রাণের মূল্য কি এদের কাছে কিছুই নয়? নীল এ সমস্ত কথাই ভাবছিল। এমন সময় হঠাৎ চোখ মেলে তাকালো কুণাল। নীলকে সাহায্য করতে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছিল সে। প্রায় আধ ঘন্টা ধরে ধ্যানে বসে নিজের স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করে শরীরের সমস্ত আঘাত সারিয়ে তোলার চেষ্টা করছিল সে। নীল, তুই সবকটাকে মেরে ফেলেছিস? সামনে লুটিয়ে পড়ে থাকা 5টা লোককে দেখে বাকরুদ্ধ হয়ে পড়ল কুণাল। না, ওরা সবাই সুইসাইড করেছে। ধীরে ধীরে মাথা নেড়ে জবাব দিল নীল। তার মাথার মধ্যে এখন একটা কথাই ঘুরপাক খাচ্ছে, হিডেন ড্রাগন হল। তা ওদের কাছ থেকে কিছু জানতে পারলি? এখন আবার বলিস না যে তুই কিছু জিজ্ঞেস করবার আগেই ওরা মরে গেছে। একরাশ উদ্বেগ নিয়ে প্রশ্ন করল কুণাল। মনে হচ্ছে আমি ইন্ডিয়ান অ্যালকেমি গ্রুপকে আন্ডার এস্টিমেট করেছি। আমি ভেবেছিলাম ওরা বোধহয় শুধুই অ্যালকেমিস্ট, কিন্তু এখন তো দেখছি ওরা ভয়ঙ্কর যোদ্ধাও বটে। আমি আশাই করিনি যে ওরা এত শক্তিশালী হতে পারে। কথাটা বলে মাথা তুলে নীল ইম্পেরিয়াল ক্যাপিটালে যাওয়ার রাস্তার দিকে তাকিয়ে আবার বলল, 1 মাস পর আমাদের আবার একটা অ্যালকেমি কম্পিটিশনে দেখা হবে। এদিকে এই নতুন দিনটা শহর কলকাতার জন্য ভীষণই ঘটনাবহুল হতে চলেছে। পৃথা আর বাকিদের সহযোগিতায় অবশেষে নির্বিঘ্নে শহরে প্রতিষ্ঠা হয়েছে বাসু গ্রুপের নতুন অফিস। নতুন অফিসের প্রথম দিনেই রাহুল বাসু জানিয়েছেন যে প্রায় 3 একর জমি জুড়ে নিজের নতুন একটা প্রযুক্তি কেন্দ্র তৈরি করবে সে। সেখানে সমস্ত রকমের গবেষণার সুযোগ থাকবে, শহরে বেকারত্ব কমবে, আর সেই সঙ্গে তৈরি হবে নতুন চাকরিও। অন্যান্য শহর থেকে লোকেরা এখানে এসে কাজ করবে। আরও একটা চমকপ্রদ খবর হলো, রায়চৌধুরী গ্রুপ, বাসু গ্রুপ, মল্লিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অন্যান্য বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মিলে কলকাতায় একটা নতুন বিজনেস হাব তৈরি করতে চলেছে। খবরটা সারা শহরে ছড়িয়ে পড়তেই উত্তেজিত জনতা উল্লাসে ফেটে পড়ল। নীল অবশ্য এই ব্যাপারে কিছুই জানে না। আদ্রিতাকে খুঁজে বের করাটাই আপাতত তার সমস্ত ধ্যান জ্ঞান। ঠাকুরবাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করে বেরোনোর পর নীলের মনোযোগ এখন কর্মকার আর রায় পরিবারের দিকে। ওই 2 বাড়িতে গিয়ে নীল তাদেরকে বেশ ভালোমতো জিজ্ঞাসাবাদ করলেও আদ্রিতার ব্যাপারে কোনো খবর এখনো পর্যন্ত সে পায়নি। অবশেষে রায়চৌধুরী গ্রুপের অফিসে ফিরে নীল ফোন করল পল্লবকে। কাল রাত থেকে পল্লবও চুপচাপ বসে নেই। নিজের সমস্ত লোককে কলকাতার চারিদিকে কাজে লাগিয়ে দিয়েছিল সে, তবে এখনো পর্যন্ত কোনো আশাপ্রদ খবর পাওয়া যায়নি। সেটা আলাদা ব্যাপার। আমি তোমাকে একটা লিস্ট পাঠিয়েছি, সেখানে কয়েকজনের নাম রয়েছে। কয়েকজন বিশ্বস্ত লোক নিয়ে একটা দল তৈরি করো, আর প্রত্যেককে 5 কোটি টাকা করে পুরস্কার দেবে বলে জানিয়ে দাও। কাজটা খুবই সোজা। লিস্টে যতগুলো পরিবারের নাম রয়েছে ওদের সবাইকে সেখানে গিয়ে প্রতিটা পরিবারের 1জন করে বিশেষ সদস্যকে খুন করতে হবে। কাজটা একদম নিখুঁতভাবে করতে হবে।
কোনো প্রমাণ রাখলে চলবে না, আর কাজ হয়ে যাওয়ার পর সোজা যেন পুলিশে খবর দেওয়া হয়। অত্যন্ত শান্ত গলায় হাড়হিম করা নির্দেশটা জানিয়ে দিল নীল। আচ্ছা মাস্টার, কাজ হয়ে যাবে। পল্লব নীলকে আর কোনো পাল্টা প্রশ্ন করল না। নীলের আদেশ পালন করাটাই তার প্রথম কর্তব্য। ফোনটা রাখার পর আঙুল দিয়ে টেবিল বাজাতে শুরু করলো নীল। ক্রমাগত কি যেন একটা ভেবে চলেছে সে। আর অন্যদিকে কুণাল ঘরের কোনায় থাকা সোফায় বসে চোখ বুজে নাক ডেকেই চলেছে। ঘরটা সাউন্ড প্রুফ না হলে এতক্ষণে কুণালের নাক ডাকার আওয়াজ শুনে গোটা রায়চৌধুরী গ্রুপের অফিসটাই কেঁপে উঠত। তোমরাই আমাকে ওই কাজ করতে বাধ্য করেছ, এখন খেসারত দিতে হচ্ছে বলে যেন আমায় দোষারোপ করো না। আপন মনেই বিড়বিড় করে বলে উঠল নীল। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, ঘড়িতে এখন 12টা। তবে নীতিশ বা ঠাকুর পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মনে হচ্ছে ওরা এখনো ভেবে চলেছে যে আমাকে এড়িয়ে যাওয়া যায় কি করে। আমার মুখের কথা, আমার আদেশের কোনো মূল্য হয়তো ওদের কাছে নেই, কিন্তু তাই যদি হয় তাহলে তো আমাকেও কিছু একটা করতেই হবে। কথাটা নীলের মাথায় আসতেই সোজা পল্লবকে মেসেজ করে সে বলল, ডু ইট। নীলের মেসেজ করার মিনিট 20 মধ্যেই দুজন লোক হাসপাতালের ভেতরে ঢুকে আইসিইউতে ভর্তি থাকা নীতিশ ঠাকুরের ছেলে মিঠুনের বুক গুলিতে ঝাঁঝরা করে দিল। তাকে এতবার গুলি করা হয়েছিল যে গুলির সংখ্যা গুনতেও হয়তো গোটা একটা দিন লেগে যাবে। সুস্থ হয়ে ওঠার আগেই প্রাণ হারালো অচৈতন্য মিঠুন। এর পরবর্তী আধ ঘন্টায় একের পর এক ঘটনা ঘটে চলল। কলকাতার অভিজাত পরিবারগুলোর ঘর ভরে উঠল আপনজনের রক্তে। যাদেরকে ধরে ধরে মারা হচ্ছিল তারা প্রত্যেকেই নিজেদের পরিবারের বিশেষ সদস্য। শহরের জনতা যারা সকাল সকাল রাহুল বাসুর ঘোষণা শুনে উৎসবে মেতে উঠেছিল, তারা হঠাৎ এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ল। শুধু যারা এই কাজটা করছিল আর যে তাদেরকে আদেশ দিচ্ছিল, তারা বাদে আর কেউই জানে না যে এই প্রচণ্ড কর্মযজ্ঞের পেছনে আসলে নীলের হাত রয়েছে। অত্যন্ত নিপুণভাবে প্রতিটা লোককে সরিয়ে দেওয়া হচ্ছিল এই পৃথিবী থেকে। কলকাতায় যে এমন ঘটনা এই প্রথম তা কিন্তু নয়। পল্লব এর আগেও এইরকম হত্যালীলা চালিয়েছে, আর সেখানেও নীলের নামটাই ব্যবহার করা হয়েছিল। কিন্তু আজ সত্যি নীল নিজে এইসব করার আদেশ দিয়েছে। গোটা কলকাতায় এখন সন্ত্রাসের আবহ। আবারও বেশ কিছু লোক নীলকে দোষারোপ করতে শুরু করল। লোকেরা ভাবতে শুরু করল যে নীল এই শহরের জন্য কোনো আশীর্বাদ নয়, বরং একটা আস্ত অভিশাপ। নীল আর তার দলবল কি পদ্ধতিতে কাজ করছিল সেটা খুব একটা বড় ব্যাপার নয়। বড় কথা হলো এত রকম সন্ত্রাস তৈরি করার পরেও তারা এখনো পর্যন্ত আদ্রিতার কোনো খবর পায়নি। কাজেই মেঘের আড়ালে লুকিয়ে থাকা ইন্দ্রজিৎকে গালিগালাজ করা ছাড়া তাদের কাছে করার মতন আর কিছুই ছিল না। তবে নীল কিন্তু মোটেই বিচলিত নয়। আদ্রিতার কোনো খবর না পাওয়া গেলেও সে খুব ভালো করেই জানত যে আগামী দিনগুলো এখনকার থেকে অনেকটাই বেশি ভালো হতে চলেছে। মনে মনে নীল এইসব হিসেব কষছিল। এমন সময় ফোন বেজে উঠল তার। স্ক্রিনে একটা অচেনা নাম্বার ভেসে উঠতে দেখে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সেদিকে তাকালো নীল। পর মুহূর্তেই একটা হাসি ফুটে উঠল তার মুখে। সারা শহরে নীলের এই অবাধ সন্ত্রাস দেখেও চুপ করে বসে থাকার মতো অবস্থা অনেকেরই নেই। নীল ফোনটা তুলতেই ওপার থেকে একটা চেনা গলার স্বর ভেসে এলো। তবে খুব হাসিখুশি মেজাজে উল্টো দিকের মানুষটা রয়েছে বলে মনে হলো না। এবার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কথাটা শুনতেই একটু অবাক হলো নীল। যে লোকটা চাইলেই সোজা বাড়ির ভেতর ঢুকে এসে তার সাথে কথা বলতে পারে, তা না করে সে একটা অচেনা নাম্বার থেকে ফোন করছে কেন? আপনি ঠিক কি বলতে চাইছেন, একটু বুঝিয়ে বলবেন কি? পায়ের উপর পা তুলে আরাম করে সোফায় বসে বলল নীল। নীল, তোমার কি মনে হয় একটা কথাকে জিলিপির প্যাঁচের মতো ঘোরাতে থাকলে আমি কিছুই বুঝতে পারবো না? এখন আবার বলো না যে কাল রাত থেকে এই গোটা শহরে যা কিছু ঘটে চলেছে তাতে তোমার কোনো হাত নেই। অত্যন্ত অসন্তুষ্ট শোনালো নবাব গুহর গলা। নীল, তুমি যদি মনে করে থাকো যে এই কলকাতা শহরে তোমায় বাধা দেওয়ার মতো কেউ নেই, তাহলে বোধহয় তুমি ভুল করছো। নিজের ক্ষমতা বুঝে তোমার কাজ করা উচিত। এমন কিছু করো না যাতে ভবিষ্যতে তোমার নিজের লোকেরাই তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। যত শত্রু তৈরি করবে ততই তোমার সর্বনাশের দিন আরো ঘনিয়ে আসবে। আপনার কথা শুনে কেমন যেন মনে হচ্ছে আপনি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন। নীলের মুখ এতক্ষণে পুরো থমথমে হয়ে উঠেছে। আমার সত্যি বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি এবং সবার আগে ভিডিও পেতে ফলো করে সাথে থাকুন। ভীষণ জানতে ইচ্ছে করছে যে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত। এই প্রশ্নটা আমাকে করে কোনো লাভ নেই। এমনিতেও আজকাল সবাই নেপোটিজমে বিশ্বাসী। একটু থেমে নবাব গুহ আরও বললেন, আমি শুধু তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই যে প্রত্যেকটা মানুষের জন্যেই সমাজের নির্দিষ্ট কিছু নিয়মকানুন থাকে। সবসময় সমস্ত নিয়মের চোখে আঙুল দিয়ে দেখিয়ে না দিলেও আমাদের সৎভাবে সেই নিয়মগুলো মেনে চলা উচিত।
ভাগ্যকে বেশি বদলানোর চেষ্টা করলে ভাগ্য নিজেই একদিন তোমাকে বদলে দিতে পারে। নবাব গুহর বলা প্রতিটা কথাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। কথাগুলো শুনে নীলের মুখের ভাব মুহূর্তের মধ্যে বদলে গেল। তবে নীল একটা কথা বুঝতে পারছিল না যে হঠাৎ নবাব গুহ তাকে সাহায্য করতে চাইছেন কেন। তবে হ্যাঁ, নবাব গুহ যেচে যখন ফোনটা করেছেন, তার মানে কেউ না কেউ তার উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। সেকুলার রিয়েলমের সমস্যা ধীরে ধীরে সমাধান হয়েই যাবে। তুমি একজন যোদ্ধা, এরকম হঠকারী আচরণ করে শয়তানের দলে নিজের নাম লেখাতে চাইছ? শান্ত গলায় নীলকে উপদেশ দিয়ে চললেন নবাব গুহ। এই পৃথিবীতে এমন কিছু নিয়ম আছে যেগুলো মানুষের স্বভাব অনুসারেই গঠিত। ঋতু পরিবর্তনের মতোই সেই নিয়মগুলোও হলো মানুষের জীবনের চিরন্তন সত্য। মানুষ জন্মানোর সাথে সাথেই সেই নিয়মগুলোও তার জীবনের সাথে জুড়ে যায়। সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই সরল প্রকৃতির, তাই তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আয়রন ল রয়েছে। আয়রন ল অমান্য করলে শাস্তি দেওয়ারও বিধান রয়েছে। ঠিক সেই রকমই যোদ্ধাদের দুনিয়াতেও বেশ কিছু নিয়ম রয়েছে। সত্যি বলতে যোদ্ধাদের এই দুনিয়া হাজার হাজার বছরের পুরনো, আর সেই কারণেই এই দুনিয়ার সবাই জানে যে নীলের মতন ছেলে না আগে কোনোদিনও এসেছে, না ভবিষ্যতে কোনোদিনও জন্মাবে। আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন যে কলকাতায় নতুন বিজনেস হাব খুলতে চলেছে, আর তাতে শহরের অর্থনীতিতে নতুন জোয়ার আসবে। ক্যাম্পিং ইভেন্ট থেকে তো এত বছর আপনি নিজের খরচাপাতি চালিয়ে আসছেন, সারা জীবন এতগুলো যোদ্ধাকে নিজের হাতে তৈরি করেছেন, কিন্তু আমি আশায় কি আপনার কোনো লাভই হয়নি? এই শহরকে আমি যখন এত কিছু দিয়েছি, তখন সেগুলো কেড়ে নিতেও আমার খুব একটা সময় লাগবে না। নীলের একবারের জন্যও মনে হচ্ছিল না যে সে ভুল কিছু করেছে। নবাব গৌর উপদেশ কি আদৌ কোনো কাজে আসবে? নীলের সমস্ত শত্রু কি একযোগে আক্রমণ করবে তাকে? আদ্রিতাকে খুঁজতে গিয়ে কি নিজেকে বিপদের মুখে ঠেলে দেবে সে?